রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ ৪১ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ১৬ আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বেলা 11:15টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে ফরমাল চার্জ দাখিল করেন প্রসিকিউটর জহিরুল আমিন। পরে চিফ প্রসিকিউটর জানান, এটি ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা। তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। শাপলা চত্বরে ৫ তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটল, সেখানে ৩২ জন শহীদ হয়েছে। এইটি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-এর ধারা মোতাবেক এটা একটা জেনোসাইড ছিল। এই ২টি জেনোসাইডের ঘটনার প্রেক্ষিতে আমরা ২টি চার্জ আমরা ৪১ জন আসামির বিরুদ্ধে আমরা এনেছি। কোনোভাবে তাদেরকে আর আসামি করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। রাজনৈতিক সংগঠন হিসেবে, অপরাধ হিসেবেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করেই আমরা ইনভেস্টিগেশন করছি। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে। সকাল 10:30টার দিকে রংপুর মহানগরী টার্মিনাল এলাকায় বিভাগীয় ডিআরবিডি কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের শেষের দিকে অথবা ২০২৭ সালের শুরুর দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বৈঠক হবে। মঙ্গলবার বেলা 11টায় সংসদ সচিবালয়ে ভারপ্রাপ্ত স্পিকারের কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। ওই দিন দুপুরে তিনি তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার বরাবর জমা দেন। সংবিধান 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরাবর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠানো হয়। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রায় 1 দশকের অপেক্ষা এবং নানা প্রশাসনিক জটিলতা কাটিয়ে চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো। সকালে বেজা এবং বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনের পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ সেই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিল বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। বাংলাদেশে যে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, আমরা যে $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি 2034-এ, সেখানে যেতে হলে আমাদেরকে বিনিয়োগ ছাড়া এবং মোস্টলি প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হবে, সম্পদ সৃষ্টি হবে এবং সম্পদের মাধ্যমে ট্যাক্সেশন বাড়বে। ট্যাক্সেশন বাড়লে দেশের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড করতে খুব সুযোগ হবে, সুবিধা হবে।
জাতীয় সংসদ ভবনে বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়ন এবং নতুন প্রযুক্তি প্রতিস্থাপনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় সংসদের সাউন্ড সিস্টেমকে উন্নত এবং প্রযুক্তি নির্ভর করার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন আধুনিক ব্যবস্থার উপর বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হয়। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা সভায় সম্ভাব্য কারিগরি বিকল্প, প্রযুক্তির সক্ষমতা এবং এটি বাস্তবায়নের পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য, এর কার্যকারিতা এবং সংসদীয় অধিবেশন পরিচালনার ক্ষেত্রে সর্বাত্মক সামঞ্জস্য বজায় রাখার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা এসব বিষয়ে নিজ নিজ মতামত জানান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রতিবন্ধী শিশু এবং শারীরিক প্রতিবন্ধীদের চিকিৎসা এবং পুনর্বাসন সেবা আরও সহজলভ্য করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। সারা দেশের উপজেলা হাসপাতালেই প্রতিবন্ধীদের চিকিৎসা চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত। মাইটিভির সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, শীঘ্রই 22টি উপজেলা নিয়ে একটি পাইলট প্রজেক্ট চালু করা হবে। আগামী 1 বছরের মধ্যে প্রতিবন্ধীদের চিকিৎসার উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনার ঘোষণা দেন এম.এ. মুহিত। সাইদুর রহমান আবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। শারীরিক প্রতিবন্ধকতা যেন সম্ভাবনার পথে বাধা না হয়ে দাঁড়ায়, এই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করে সিরাজগঞ্জের শাহজাদপুরের সিএসএফ সেন্টার। প্রতিবন্ধী শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য এখানে রয়েছে চিকিৎসা, পুনর্বাসন, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, বিশেষায়িত পরামর্শ সহ বিভিন্ন সেবা। যখন দেখি যে বাচ্চাটার প্রয়োজন, প্রথমে কমিউনিকেশন, আমরা বাচ্চাটাকে কমিউনিকেশন শেখাই। শেখানোর পর বাচ্চারা যখন আমাদের আয়ত্তে চলে আসে, তখন বাচ্চাদেরকে আমরা শেখাই ওরিয়েন্টেশন। পরিচিতি করানোর পর আমরা তাকে নিয়ে যাই ডেইলি অ্যাক্টিভিটিস। আমরা একাডেমিক সেকশনে যাই। মনে করেন যত আনন্দ দিয়ে আমি শেখাতে পারি, আমি চেষ্টা করি ওদের শেখানোর জন্য। শেখানোর পর আমি অ্যাডভান্স গ্রুপে দিয়ে দিই বাচ্চাদেরকে। হাতের নাগালে এমন চিকিৎসা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। আমার ছেলে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। আমার ছেলে যখন হাঁটতে পারতো না, তখন সে এখান থেকে থেরাপি নিয়ে হাঁটা শিখছে। আমার বাচ্চাটি এখন মোটামুটি অনেকটাই ডেভেলপড এবং অনেকটাই সুস্থ। ইনশাআল্লাহ আল্লাহ দিলে আমি হামাগুড়ি দিয়ে চলা লাগে না। থেরাপি শিখাইছে, হুইল চেয়ার দিছে। দেশ বিদেশে প্রতিবন্ধিতা নিয়ে গবেষণার অভিজ্ঞতা থেকেই এই কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং নেপাল, এই 3টা দেশে আমি তখন গবেষণা শুরু করি এবং দেখতে পাই যে বাংলাদেশে প্রচুর পরিমাণ দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা আছে। শুধু দৃষ্টি প্রতিবন্ধী না, অন্যান্য প্রতিবন্ধীদের শিশুদের সংখ্যাও অনেক। সেখান থেকে আমাদের মনে হলো যে এমন একটা কিছু করা দরকার, যেখানে কমিউনিটিতে, গ্রামে গঞ্জে এমন একটা মডেল দাঁড় করানো দরকার সেবা দেওয়ার জন্য, যাতে আমরা সহজেই বাচ্চাগুলোকে খুঁজে পাই এবং খুঁজে পাওয়ার পর তাদের যে প্রয়োজনীয় চিকিৎসা সেটার ব্যবস্থা করতে পারি। সেখান থেকেই এই চাইল্ড সাইট ফাউন্ডেশন সিএসএফ এর যাত্রা শুরু 2000 সালে। ইতিমধ্যে কয়েক হাজার প্রতিবন্ধী এখানে চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিয়েছেন এবং নিয়মিত সেবা পাচ্ছেন। বিগত 10 বছর ধরে আমরা এই কর্মসূচিটা শাহজাদপুরে পরিচালনা করছি। বর্তমানে আমাদের যে রেজিস্টার, সেখানে প্রায় 3000 বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা আক্রান্ত শিশু আছে। এর মধ্যে 1000-এর উপরে শিশু আছে শুধুমাত্র শাহজাদপুর উপজেলাতে। প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের হতাশ না হয়ে দ্রুত চিকিৎসা শুরু করার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এটা একটা ট্র্যাজেডি, শুধু সেই বাচ্চাটার জন্য না, পুরো পরিবারের উপর একটা ট্র্যাজেডি নেমে। মায়েরা তারা খুব হতাশার মধ্যে থাকে। মাদার্স গ্রুপ ফর্ম করলাম এই বাচ্চাদের, এটাকে আমরা বলি এমপাওয়ার, মাদার পাওয়ার। এই মায়েদেরকে আমরা তখন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের সাইকোসোশ্যাল কাউন্সেলিং। আগামী 1 বছরের মধ্যে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আমরা 22টি উপজেলায় একটা পাইলট প্রজেক্ট নেব এই বছরই। আমি মনে করি 1 বছরের মধ্যে আমরা আমাদের মডেল প্রজেক্টগুলো 22 উপজেলায় এবং একটি ঢাকায় বস্তিতে এটা করে দৃশ্যমান ফলাফল আপনারা দেখতে পাবেন। সকল উপজেলায় প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার পরিকল্পনা গ্রহণ করছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত। উপজেলা হেলথ কমপ্লেক্সই হোক, জেলা হাসপাতালই হোক, আপনি যেমন গেলে সেবা পাবো, একজন প্রতিবন্ধী মানুষও যেন সেই সেবাটা পায়। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।
মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির প্রভাব পড়েছে দেশের ফিলিং স্টেশনগুলোতে। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় তীব্র সংকটে পড়েছে গাজীপুরে ফিলিং স্টেশনগুলো। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। বিপাকে যাত্রী এবং চালক। প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো তথ্যচিত্রে হাফিজা খানম জুথির রিপোর্ট। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় তীব্র সংকটে পড়েছে গাজীপুরের বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে শত শত গাড়ি, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য মতে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলোতে। প্রেশার কম, কি কারণে বলতে পারতেছি না, তো অনেক দীর্ঘ লাইন। এই যে আমরা 9টাতে বসে রয়েছি, সারাদিনে যে জমা 500 টাকা করতে তুমি এই যে সারাদিন আমরা 3 ঘন্টা হয়েছে লাইন টেলাইছি। দিনের বড় একটি সময় লাইনে দাঁড়িয়ে থাকায় যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে, ফলে কমে যাচ্ছে প্রতিদিনের আয়। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন সিএনজি চালিত গাড়ি ও রাইড শেয়ারিং সেবার সাথে যুক্ত চালকেরা। 2 কিলোমিটার জ্যাম ঠেলা আসছে এখানে পাম্পের এখানে, এখনো লাইনে দাঁড়ায় আছি, গ্যাস পাইতেছি না। আর কতটুকু কয় টাকা ঢুকে এটাও জানি না। 600 টাকা গ্যাস ঢুকে, এটা 300 টাকা গ্যাস ঢুকে। এই 300 টাকা গ্যাস কি আপনি চালিয়ে দেবেন রোডে গাড়ি? এদিকে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যা সমাধানে কাজ চলছে। সিএনজি চালক, প্রাইভেট কার চালক এরা অনেক বেশি ভোগান্তিতে পড়ছে। তারা ঘন্টার পর ঘন্টায় লাইনে থেকেও তাদের চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না। আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যত দ্রুত সম্ভব এই সংকট মোকাবেলা করার জন্য তারা কাজ করছে। অপরদিকে সংশ্লিষ্টদের দাবি দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক করে গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের। তা না হলে পরিবহন ব্যবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলবে। হাফিজা খানম জুথি, মাই টিভি। রাজধানী কাফরুলে যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় 7 জনকে গ্রেফতারের পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যের কারণও তুলে ধরেছে ডিএমপি। অন্যদিকে কদমতলীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট এবং সরঞ্জাম সহ 2 জনকে গ্রেফতার করেছে সিটিটিসি। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। গত 24 জুলাই রাতে কাফরুলের ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশে লিং রোড এলাকায় গুলিতে নিহত হন যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ। এ ঘটনায় আহত হন সবজি বিক্রেতা নালাম সর্দার ও মনির হোসেন। ঘটনার পর স্থানীয়রা অস্ত্রসহ 1 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলে উদ্ধার করা হয় একটি পিস্তল ও 4 রাউন্ড গুলি। সোমবার ডিএমপির সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্তে হত্যার নেপথ্যে জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, মূল পরিকল্পনাকারী সিএনজি হাফিজ নামে পরিচিত হাফিজুর রহমান তার প্রতিপক্ষ বাবুকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগ করেছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিতে নিহত হন ইউসুফ নামের একজন ব্যক্তি। ছোড়া গুলিতে যুবদল কর্মী ইউসুফ, সবজি বিক্রেতা নালাল সর্দার এবং মনির হোসেন গুরুতর আহত হয়। অস্ত্রধারীরা পালিয়ে যাওয়ার সময় সাধারণ জনগণ তাৎক্ষণিকভাবে একজন অস্ত্রধারীকে পিস্তল সহ আটক করে। আমি মনে করি যে সন্ত্রাসীদের কোনো দল নাই, কোনো পরিচয়, কোনো সন্ত্রাসী আসলে আমরা সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করব, কোনো রাজনৈতিক পরিচয় আমরা কোনো সময় বিবেচনা করব না। পৃথক এক ব্রিফিংয়ে সিটিটিসি জানায়, রাজধানী কদমতলীতে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2,58,000 টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার এবং জাল নোট তৈরি করার বিভিন্ন সরঞ্জাম। জাল টাকা উদ্ধার করেছি এবং সবগুলি মূলত 500 টাকার নোট। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মূল হোতা যেখানে এটা ম্যানুফ্যাকচার হয় সেটাকে অ্যারেস্ট করা। সেটা কিন্তু আজকে আমাদের এই অভিযানটা সাকসেসটা আমরা কিন্তু মূল হোতাকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার হাটবাজার ও শপিং মলে সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ। উৎপাদিত এই জাল নোট তারা নিজেরা এবং তাদের সহযোগিতার মাধ্যমে ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলার জনবহুল হাটবাজার, শপিং মল ইত্যাদি মার্কেট প্লেসে সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। জামালপুরে গত কয়েক বছর ধরে সৃষ্ট জলাবদ্ধতার কারণে মরে গেছে হর্টিকালচার সেন্টারে 60 বছরের পুরনো প্রায় 150 মাত্রই লিচু গাছ।
হুমকিতে রয়েছে অন্যান্য গাছের মাতৃবাগান। এতে চারা উৎপাদন ব্যাহত হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার। কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতার কারণে সরকারের আর্থিক ক্ষতি ছাড়াও দুর্ভোগে রয়েছে স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্টরা বলছেন পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হচ্ছে। জামালপুর থেকে শামীম আলমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। এক সময় এই বাগানে ছিল চারা উৎপাদনের ব্যস্ততা, এখন সেখানে শুধুই নীরবতা। জলাবদ্ধতায় ধ্বংসের পথে জামালপুর হর্টিকালচার সেন্টারের কয়েক দশকের পুরনো লিচু মাতৃ বাগান। জামালপুর শহরের চন্দ্রাই এলাকায় 25 একর জায়গা জুড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই হর্টিকালচার সেন্টার। গত 3 থেকে 4 বছর ধরে জলাবদ্ধতায় এখানকার প্রায় 10 একর জায়গা পানির নিচে। সঠিক নিষ্কাশন থাকতো তাহলে হয়তো গাছগুলোর এমন বিপর্যয় হতো না। জলবদ্ধতা হয়ে আক্রান্ত হয়ে মরে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লিচু মাতৃ বাগান। চারা উৎপাদনের জন্য 139টি লিচু গাছের মধ্যে দীর্ঘ জলাবদ্ধতায় মারা গেছে 137টি। ফার্মে জলাবদ্ধতা আমরা চলতে পারতেছি না। গত বছর জামালপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক জানান, জলাবদ্ধতার কারণে মা বাগানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করে গেছেন, তারা পানি নিষ্কাশনে পরিকল্পনা নেবেন এই আশায় আছি। আমরা বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় তুলে ধরেছি। তারা এসে সরেজমিনে পরিদর্শন করে গেছেন এবং তাদের এই পরিদর্শন করে যাওয়ার পর তারা বলছেন যে তারা একটা পরিকল্পনা নেবেন। জামালপুর পৌরসভার কর্মকর্তা জানান, একটি ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে, আরও 3টি ড্রেন নির্মাণের প্রস্তাব রয়েছে। 3টা ড্রেন আমাদের প্রস্তাবনার মধ্যে আছে। জামালপুর পৌরসভায় এই টাকাটা ওনারা বরাদ্দ নিয়ে আসেন, তাহলে ওই 3টা কাজ করলে জামালপুর পৌরসভার কোনো একটা জায়গাও পানি আর থাকবে না। মানুষ জলাবদ্ধতার শিকার হলে প্রতিবাদ জানায়, কিন্তু নির্বাক গাছেরা যন্ত্রণা সইতে না পেরে নিজেদের বিসর্জন দেয়। এই ক্ষতি আর পূরণ করা সম্ভব না হলেও অবশিষ্ট গাছগুলো রক্ষায় এখনই উদ্যোগী হওয়ার দাবি সচেতন মহলের। তামান্না সাদিকা, মাই টিভি। তথ্যের অবাধ প্রবাহে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশাল বিভাগে সাংবাদিকদের কল্যাণে করণীয় শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রাতিষ্ঠানিক ভিত্তি না হলে জাতির মূল্য দিতে হবে। মন্ত্রী আরও বলেন, রাষ্ট্র, সমাজ এবং দেশের প্রয়োজনে দায়িত্বশীল সাংবাদিকতাকে সজাগ রাখতে হবে। এই মুহূর্তে সাংবাদিকতা পেশা সব থেকে বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। কোনো সভ্য দেশই, কোনো সভ্য সমাজই পৃথিবীতে এগোতে পারে না যদি সে তার সমাজের প্রকৃত চিত্র প্রতি মুহূর্তে নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত করতে না পারে। আমরা যেমন যে কোনো সুস্থ স্বাভাবিক লোক আয়নায় নিজের চেহারা না দেখে বুঝতে পারি না যে আমি ঠিক মানুষের সামনে যাওয়ার জন্য যথেষ্টভাবে প্রস্তুত কিনা, তেমনি একটি রাষ্ট্র এবং সমাজকেও কিন্তু প্রতি মুহূর্তেই আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে হয়। তা নাহলে সে ভুল পথে যেতে পারে, সে একটা ভুল গন্তব্যে যেতে পারে, যা জনগণের জন্য, মানুষের জন্য ক্ষতি হয়ে যেতে পারে। দর্শক, এবার আমাদের কৃষি। টানা এক সপ্তাহের ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও বান্দরবনে কৃষকদের দুর্ভোগ কাটেনি। মাঠ জুড়ে এখন সবুজ ফসল নেই নতুন স্বপ্ন, আছে শুধু পচে যাওয়া চারা আর লোকসানের দীর্ঘশ্বাস। টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে জেলার কৃষি খাতে ক্ষতি হয়েছে প্রায় 20 কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 8,500 কৃষক। প্রতিনিধি মোহাম্মদ তুহিন হোসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুবাইর রহমান। কৃষকের ক্ষেতে পচে যাওয়া চারা, কাদামাটিতে ঢেকে থাকা জমি আর নষ্ট হয়ে যাওয়া ফসলের স্তূপ, এমন হৃদয় বিদারক চিত্র এখন ভেসে উঠেছে বান্দরবানের বন্যা কবলিত এলাকায়। বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষংছড়ি, রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার বিস্তীর্ণ কৃষিজমি, সবজি ক্ষেত ও ফলের বাগান পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। টানা কয়েকদিন পানির নিচে তলিয়ে থাকায় আমনের ধানের বীজতলা, গ্রীষ্মকালীন শাকসবজি ও বিভিন্ন পাহাড়ি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় আমার 5 কানে ফসল
ক্ষয়ক্ষতি হয়েছে। আর কিচ্ছু বলতে শুধু মেডি পাতা কিছু নয়। আর তো খেতি হরলা খেতি শশা খেতি জিয়া খেতি হড়ে খেতি বাইগুন খেতি বাইন গিয়ে সাপ করে গিয়ে বাইন ফাঁসাহানি খেতি। একটি মৌসুমের প্রায় পুরো সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার শত শত কৃষক। তাদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগে ফসলের যে পরিমাণ ক্ষতি হয় তার তুলনায় সরকারি সহায়তা যথেষ্ট নয়। ফলে ঋণ করে চাষাবাদ করা অনেক কৃষক দুর্যোগের পর পড়েছেন আরও গভীর আর্থিক সংকটে। কৃষি কাজগুলো করছি বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে। প্রায় 80 শতক সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে, প্রচুর পরিমাণ লস, এবং 2 লক্ষ টাকার উপরে। এখন আমাদের কোনো সামর্থ্য নেই যে এই খেতি যে তুলবো। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বন্যায় জেলার মোট 732.80 হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন 8,000-এরও বেশি কৃষক। ক্ষতির পরিমাণ প্রায় 20 কোটি টাকার বেশি। সরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে হর্টিকালচার সেন্টার এবং বিএডিসিতে আমরা জায়গা নির্ধারণ করেছি। আমাদের নির্দেশনা প্রাপ্তির সাপেক্ষে আমরা দ্রুতগতিতে আমরা বীজতলা করে ফেলব, এবং এটা পরবর্তীতে যারা আমন চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে, বীজতলা করতে পারে নাই বা বীজ নাই, তাদেরকে আমরা এটা দিতে চেষ্টা করব। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, শুধু বীজ বা সার বিতরণই যথেষ্ট নয়, ক্ষতির পরিমাণ বিবেচনায় নিয়ে প্রয়োজন যথাযথ পুনর্বাসন সহায়তা, সহজ শর্তে কৃষি ঋণ এবং ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করা। তা না হলে আগামী মৌসুমে নতুন করে চাষাবাদ শুরু করে ঘুরে দাঁড়ানো পাহাড়ি জনপদের কৃষকদের জন্য হয়ে পড়বে আরও কঠিন। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।